আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম, দশম এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের পরিসংখ্যান অধ্যায় রিলেটেড একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্ন চর্চার মাধ্যমে তুমি খুব সহজে বুঝতে পারবে তোমার আসন্ন পরীক্ষার পরিসংখ্যান থেকে প্রশ্নের প্যাটার্নটা কিরকম হতে যাচ্ছে। তো চলো দেখি। এই প্রশ্নটি এসেছিল দাখিল পরীক্ষায় 2023 সালে। তো ভিডিওর শুরুতেই তোমাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করে নেই। আমাদের এই চ্যানেল তোমরা যারা 2027 সালের দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সম্পূর্ণ হাতে লেখা একটি সাজেশন তৈরি করেছে। তোমরা যারা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরেকটু বেটার করতে চাও, চাইলে কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করতে পারো। সাজেশনটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সাজেশনটির শুভেচ্ছা মূল্য হচ্ছে মাত্র 210 টাকা। প্রশ্নটি এরকম, গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, অর্থাৎ আমাদের এই গণসংখ্যা নিবেশনটা ছিল বিচ্ছিন্ন। ওকে, খেয়াল করো 11 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 31, 32 থেকে 38, 39 থেকে 45, 46 থেকে 52 এবং গণসংখ্যা 2, 10, 19, 11, 5, 13। তো এই প্রশ্নটা থেকে কি কি প্রশ্নগুলো এসেছিল? ক, কোন শ্রেণীর উচ্চ সীমা 75 এবং মধ্যমান 72.5 হলে এর নিম্ন সীমা নির্ণয় করো। এতে ছিল নম্বর 2। তারপর খ হচ্ছে উদ্দীপক হতে প্রচুরক নির্ণয় করো। এই উদ্দীপকটা থেকে আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। দেন গ হচ্ছে প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। এক্ষেত্রে আমাদের নম্বর হচ্ছে 4, অর্থাৎ কতে রয়েছে 2, খতে 4 এবং গতে 4। এভাবে টোটাল আমাদের একটা সৃজনশীলের 10 নম্বর। তো এই নমুনা প্রশ্ন প্র্যাকটিসের মাধ্যমে আশা করি তোমরা খুব সহজেই এর প্যাটার্নটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা অঙ্কটা করি। তো এক্ষেত্রে প্রথম যেটা রয়েছে, এই প্রশ্নটা কোন শ্রেণীর উচ্চ সীমা 75 এবং মধ্যমান 72.5 হলে নিম্ন সীমা নির্ণয় করো। প্রথমে ক নম্বর প্রশ্নের আনসারটা করি। এক্ষেত্রে আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের শ্রেণীর উচ্চ সীমাটা দেওয়া আছে। শ্রেণীর উচ্চ সীমা কি দেওয়া আছে? আমাদের শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে 75 এবং শ্রেণীর মধ্যমান রয়েছে, শ্রেণীর মধ্যমান রয়েছে 72.5। তো আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে নিম্ন সীমাটা নির্ণয় করতে হবে, কারণ উচ্চ সীমা দেওয়া রয়েছে এবং মধ্যমান রয়েছে, তো নিম্ন সীমা বের করতে হবে। তো নিম্ন সীমা বের করার কিন্তু আমরা একটা সূত্র জানি। আমরা জানি মধ্যমান কিভাবে বের করে। মধ্যমান বের করার সূত্র হচ্ছে, মধ্যমান থেকে আমরা নিম্ন সীমাটা বের করব। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2/2। তো আমাদের মধ্যমানটা রয়েছে, কারণ আমরা মধ্যমানের সূত্র থেকে নিম্ন সীমাটা বের করব। মধ্যমান রয়েছে 72.5, উচ্চ সীমা রয়েছে 75, নিম্ন সীমা নেই, এভাবেই রাখবো। নিম্ন সীমা নেই, তো এইভাবেই রাখবো। দেন 2, বা আমরা এই লবটাকে এদিকে নিয়ে আসবো। 75 প্লাস নিম্ন সীমা, আমাদের নিম্ন সীমা বের করার সুবিধার্থে, এবং 72.5 ইন্টু 2, এটা এদিকে এসে গুণ হয়ে যাবে। বা 75 প্লাস নিম্ন সীমা ইকুয়াল টু, এটা হবে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 7 দুগুণে 14, 1 ঘর পরে দশমিক। তো এটা আমাদের ফাইনালি ফল আসতেছে নিম্ন সীমা সমান 145। ওকে, তো এখন আমরা যদি নিম্ন সীমাটা বের করতে যাই, নিম্ন সীমা বের করব, 145 থেকে 75 বিয়োগ দেব। সুতরাং নিম্ন সীমা হবে আমাদের 0.7। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এই যে ক ছিল, কোন শ্রেণীর উচ্চ সীমা 75 এবং মধ্যমান 72.5 হলে এর নিম্ন সীমা নির্ণয় করো। তো আমাদের নিম্ন সীমা বের হয়েছে 70। অর্থাৎ এই অঙ্কে আমাদের উচ্চ সীমা হচ্ছে 75 এবং নিম্ন সীমা হচ্ছে 70 এবং মধ্যমান হচ্ছে 72.5। তো এবার দেখব খ নং প্রশ্ন। খ বলেছে উদ্দীপক হতে প্রচুরক নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের উদ্দীপকটা কাজে লাগবে। উদ্দীপক হতে প্রচুরক নির্ণয় করো। তো উদ্দীপক হতে প্রচুরক নির্ণয় করি এখন।
দেখো আগে লিখবো এখানে। তো আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই উদ্দীপকটাতে কোন শ্রেণীটাতে প্রচুরক সর্বাধিক রয়েছে। এখানে এই শ্রেণীতে 2, এই শ্রেণীতে 10, এই শ্রেণীতে 19, 11, 5, 13। তো দেখা যাচ্ছে 25 থেকে 31 এই শ্রেণীটাতে কিন্তু আমাদের সর্বাধিক গণসংখ্যা রয়েছে। সো আমরা এই শ্রেণীটাকেই বলবো প্রচুরক শ্রেণী। ওকে, তো লিখব গণসংখ্যা সর্বাধিক 19 আছে 25 থেকে 31 শ্রেণীতে। সুতরাং আমাদের প্রচুরক শ্রেণীটা হচ্ছে 25 থেকে 31। এটা আমাদের অঙ্কে কাজে লাগবে। তো আমরা জানি কি, আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে L কি? L হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা। Lটা কি? আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো আমরা এখানে জানি আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 25 থেকে 31। ওকে, আর এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। ছকেও দেখি আমরা, আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এটা 25 থেকে 31। সো আমাদের L যেহেতু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তার মানে আমাদেরকে এখানে 25 নিতে হবে। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 25 প্লাস F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। F1টাকে আমরা এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 19 থেকে আমাদেরকে 10 বিয়োগ করতে হবে, কারণ F1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্যটা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 19 এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, তার মানে আমাদের ফল হচ্ছে 10। 19 থেকে 10 গেলে 9। আচ্ছা, এখানে লিখি 19 মাইনাস 10 বাই, আবার এটা লিখবো 19 মাইনাস 10, যেহেতু F1 প্লাস আবার F2 কি? F2 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। তো লিখি 19 মাইনাস 11 ইন্টু H কি? H হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা। তো আমরা এখানে কি দেখলাম? আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু 11 থেকে 17। শ্রেণী ব্যবধান হচ্ছে কিন্তু আমাদের 17। তো শ্রেণী ব্যবধান কিভাবে বের করে? শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমাটা বিয়োগ করব। 17 থেকে 11 বিয়োগ দিলে হয় 6, তার সাথে আমরা 1 যোগ করব। তো আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে 7। তো H হচ্ছে আমাদের এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। সো আমাদের এখানে বসাবো 7। দেন আবার লিখি 19 থেকে 10 9, আবার 19 থেকে 10 9 যোগ 19 থেকে 11 8 ইন্টু 7, আবার 25 যোগ 9 9 আর 8 17 ইন্টু 7। তো আমরা এখন গুণ করব 25 যোগ 7 9 63 বাই 17 ইজ ইকুয়াল টু 25 63 বাই 17 ফল হচ্ছে আমাদের 3.7। তোমরা ভাগ করে এটা দেখে নিবে। দেন এটার ফল হচ্ছে 28.7। এটার ফল হচ্ছে 28.7, অর্থাৎ প্রচুরক হচ্ছে আমাদের 28.7। ওকে, তো এই প্রচুরক নিয়ে আরেকটা তথ্য শেয়ার করি। আমাদের এই যে বিন্যস্ত যে উপাত্তগুলো রয়েছে, শ্রেণী বিন্যস্ত উপাত্তে প্রথম শ্রেণীটা যদি আমাদের প্রচুরক শ্রেণী হয়, তাহলে কিন্তু আমাদের আগের শ্রেণীর গণসংখ্যা 0 ধরতে হবে। আর যদি সবার লাস্টেরটা আমাদের প্রচুরক শ্রেণী হয়, তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা সেটা আমাদেরকে 0 ধরতে হবে। ফর এক্সাম্পল, এই যে আমাদের 19 যে প্রচুরক শ্রেণীটা, এই প্রচুরক শ্রেণীটা যদি আমাদের এইখানে থাকতো প্রথম শ্রেণীতে, তাহলে যখন আমরা F1 বের করব, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে যখন পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করতে হয়, তখন কিন্তু আমাদের যখন F1টা বের করব, তখন আমরা এই 19 থেকে এর পূর্ববর্তী শ্রেণীতে যেহেতু কোনো গণসংখ্যা নেই, তো আমরা 0 বিয়োগ করলে আমাদের গণসংখ্যা আমাদের F1 কিন্তু 19ই থাকতো। আবার যদি এই প্রচুরক শ্রেণীটা আমাদের এইখানে হতো, সবার শেষের সারিতে হতো, তাহলে আমাদের প্রচুরক F2 বের করতে হলে আমাদের
কি করতে হতো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা কি বিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে এখানে যদি 19 হতো, পরবর্তীতে যেহেতু কোনো গণসংখ্যা নেই, সো আমরা 19 থেকে 0 বিয়োগ দিতাম। আমাদের প্রচুরক শ্রেণীর এর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগের ফলে আমাদের F2 সেই 19ই থাকতো। এখানে যেহেতু মিডলে রয়েছে, সো এই সিস্টেম। কিন্তু যদি শুরুতে থাকে তাহলে আমাদের এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 0 ধরে বিয়োগ করব। আবার যদি একদম শেষে থাকে তাহলে আমরা পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা 0 ধরে আমরা বিয়োগ করব, যার ফলে আমাদের প্রচুরকের কোনো চেঞ্জ হবে না, আমাদের F1 F2 চেঞ্জ হবে না। ওকে, তোমরা এটা বের করলাম কি, প্রচুরক। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্ন কি চেয়েছিল, প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। আমাদের চেয়েছিল প্রদত্ত সারণী থেকে অজীব রেখাটা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করতে হলে কিন্তু আমাদেরকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যে দেওয়া রয়েছে এর পাশাপাশি আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। আমি আবারও বলছি, আমাদের এই যে অজীব রেখাটা যদি আমরা আঁকতে চাই, লেখচিত্রে যদি উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শ্রেণী ব্যাপ্তির পাশাপাশি গণসংখ্যার সাথে আরেকটা কলাম বাড়াতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা বাড়াতে হবে। তো চলো দেখি, এই জন্য আমি আগে থেকে একটা ছক করে রেখেছি। এখানে আমি প্রথমে কি লিখবো, অজীব রেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। এটা হচ্ছে গ নং প্রশ্নের অ্যান্সার। প্রদত্ত সারণী থেকে, এই সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। তো এই ক্ষেত্রে কি লিখবো, শুরুতেই অজীব রেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। তো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমাদের দেওয়া রয়েছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। আমরা শুধু এক্সট্রা একটা কলাম নিয়েছি ক্রমযোজিত গণসংখ্যা, এবং এটা বের করা অনেক সহজ। তো শ্রেণীব্যাপ্তিগুলো আগে লিখি, 11 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 31, 32 থেকে 38, 39 থেকে 45, 39 থেকে 45, 46 থেকে 52, 46 থেকে 52। আমাদেরকে আরেকটা সারি করতে হচ্ছে। ওকে, তো আমাদের গণসংখ্যাগুলো কি, 2, 10, 19, 2, 10, 19, 11, 5, 3। ওকে, এই যে আমাদের কিন্তু অজীব রেখার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের প্রশ্ন, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া ছিল। এখন আমরা শুধুমাত্র ক্রমযোজিত গণসংখ্যাটা যোগ করব। তো এই ক্ষেত্রে প্রথমটা 2 এই থাকবে, পরবর্তীতে আমরা 2 এর সাথে যোগ করব পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 12, তারপরে 12 এর সাথে যোগ করব এর পরবর্তী সংখ্যার গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 19, আর 12 কত হয়, 31। তারপর 31 এর সাথে আমরা যুক্ত করব 11, 31 এর সাথে যদি 11 যোগ করি তাহলে আমাদের হয় 30, 40, 42। তারপর 42 এর সাথে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যোগ করব, কত হবে, 47। 47 এর সাথে আমরা এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যোগ করলে হবে 50। এই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা মূলত আমাদের এই যে মোট গণসংখ্যাটাই এখানে 50, তার মানে এই গণসংখ্যা আমাদের 2 থেকে এই লাস্ট পর্যন্ত আসলে 50ই হবে। তো এখন আমরা ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমাদের যে শ্রেণীব্যাপ্তিগুলো থেকে শ্রেণীর উচ্চ সীমাগুলো বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। তো এই ক্ষেত্রে আমাদেরকে ছক কাগজে এক্সট্রা একটা কাজ করতে হবে। এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি 11 থেকে 17, এর পূর্বে আরেকটা শ্রেণী আমাদেরকে ধরে নিতে হবে। যেহেতু এটা 11 থেকে শুরু হয়েছে, 17, তারপর 17 থেকে সরাসরি 18, 24 থেকে 25, 31 থেকে 32, 38 থেকে 39, 45 থেকে 46 এভাবে শুরু হয়েছে। তার মানে 11-র পূর্ববর্তী সীমাটা হবে অবশ্যই 10। তার মানে এখানে হবে 10, মানে আমরা ধরতে পারি 1 থেকে 10। তো এক্ষেত্রে আমাদের শ্রেণীর উচ্চ সীমা হবে 10। ওকে, তো আমরা এখন ছক কাগজে আমরা আমাদের শ্রেণী ব্যাপ্তিগুলো এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলো যোগ করব, বসাবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো। তো ছক কাগজে দেখি, এই ক্ষেত্রে তোমরা ছক কাগজে অবশ্যই এক্সামে পেন্সিল দিয়ে সবটা আঁকবে। আমি বোঝার সুবিধার জন্য স্কেলে এটা করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের, এটাকে নিচ্ছে এক্স অক্ষ, এ বরাবর এক্স অক্ষ, এদিকে নিচ্ছে ওয়াই অক্ষ,
এটা হচ্ছে মূল বিন্দু 0, এদিকে x, ওকে। আর উপরে এটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো x অক্ষ বরাবর আমরা কি বসাবো? x অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির বা শ্রেণী ব্যবধানের উচ্চসীমা। তো এখানে কি শ্রেণী ব্যবধানের উচ্চসীমা, ওকে। শ্রেণী ব্যবধানের x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা, এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারি, ওকে। তারপর y অক্ষ বরাবর আমরা কি বসাবো? ক্রমযোজিত গণসংখ্যা। এদিকে বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। এটাকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, এদিকে যাচ্ছে, ওকে। এখন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো আমরা এদিকে উচ্চসীমাগুলো বসাবো, এদিকে শ্রেণীর গণসংখ্যাগুলো বসাবো। ক্যামেরাটা আর একটু উঁচু করি। ওকে, এই যে এখন ক্যামেরাটা একটু উঁচু করা হয়েছে। তো আমরা এখানে কি ধরেছিলাম? আমাদের শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমাগুলো হচ্ছে 17, 24, 31, 38, 45, 52। তো এখানে আমরা আরেকটা এক্সট্রা শ্রেণী ব্যাপ্তি ধরবো, যার উচ্চসীমা হচ্ছে 10। তো এখানে আমরা শূন্য থেকে, এখানে কি করব? আমরা শূন্য থেকে, আরেকটা বিষয়, আমরা x অক্ষ বরাবর কিন্তু প্রতি 5 ঘরকে একটি শ্রেণী ব্যাপ্তি বিবেচনা করব। আমরা x অক্ষ বরাবর, আমরা এই x অক্ষ বরাবর প্রতি 5টা ঘরকে একটা শ্রেণী বিবেচনা করব, এবং y অক্ষ বরাবর আমরা কি করব? y অক্ষ আমাদের টোটাল হচ্ছে 50, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু 50 অনেক বেশি, সো আমরা দুইটাকে 1 একক ধরব, একটাকে 2 একক ধরব। আমরা একটাকে 2 একক ধরব। y অক্ষ বরাবর আমরা প্রতি একটা ঘরকে 2 একক ধরব, কারণ আমাদের গণসংখ্যা কিন্তু 50, অনেক উপরে উঠে যাবে না হলে। আর এদিকে কি করব? x অক্ষ বরাবর প্রতি 5টা ঘরকে একটা শ্রেণী বিবেচনা করব। আমাদের একটা শ্রেণীতে মোট ব্যবধান হচ্ছে 7, যা বিজোড় সংখ্যা। 5, 10, 15 এরকম যদি হতো তাহলে কিন্তু আমাদের এখানে ঘরগুলোতে চিত্রটা আঁকতে সুবিধা হতো এবং সুন্দর হতো, তাই আমরা বিজোড়টা নেব না। আমরা কি করব? প্রতি 5টা ঘরকে 1, 2, 3, 4, 5, এই যে 5টা ঘরকে, এই প্রতি 5টা ঘরকে একটা শ্রেণী বিবেচনা করব, করে আমরা আমাদের শ্রেণীর উচ্চসীমাগুলো বসাবো, এবং y অক্ষ বরাবর এক বর্গ ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরব। তো এখানে শূন্য থেকে এই পর্যন্ত এই ঘরটাকে আমরা ছেদ চিহ্ন দিয়ে, এখানে 10, পূর্ববর্তী শ্রেণী 10। তারপর এখানে তাহলে ধরবো কি? আমাদের পরবর্তী উচ্চসীমা হচ্ছে 17, এর পরবর্তী 24, 31, 38, 24, 31, 38, 45, 52, 45, 52, এতে করে আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে এবং দেখতেও সুন্দর হবে। এবং y অক্ষ বরাবর কি করব? আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো। কি বললাম? y অক্ষ বরাবর আমরা কিন্তু প্রতি এক ঘরকে কিন্তু আমরা 2 একক ধরেছি। তো প্রথমটা হচ্ছে আমাদের 2, তাহলে আসবে 1, 2, এখানে হচ্ছে আমাদের 2। এখানে যেহেতু আমাদের প্রতি এক ঘর সমান 2 একক, এক ঘর সমান 2 একক, সো আমি যে এই এক ঘরটাকে 2 ধরলাম, এটাকে 2, এটা হচ্ছে আমার 2। তাহলে 12 কোনটা হবে? 12 হবে 2, 4, 6, 8, 10, এটা না 10, এটা হচ্ছে আমার 12, ওকে, এটা হচ্ছে আমার 12, পরে কি 31। তো আবার খেয়াল করো, এখানে এই পর্যন্ত কি আমার, আচ্ছা, প্রতি ঘর দুই ঘর যদি 1 একক হয়, তাহলে 5 ঘরে হবে 10 একক, 10 ঘরে হবে কি 20 একক। তাহলে এখানে 10 আর এটা কি 12, দেখি 20 হয় নাকি? 12, 14, 16, 18, 20, এই পর্যন্ত হবে 20, তার মানে এই পর্যন্ত হবে 30, আর আমাদের এখানে হচ্ছে 31। তাহলে 31 যদি হয়, তাহলে আমরা একটু মাঝামাঝি জায়গায় নেব, পরবর্তী যেই বর্গ ঘরটা রয়েছে সেটার মাঝামাঝি জায়গায় এটাকে ধরবো, 31 ধরবো এটাকে এর উপরে, এবং
পরে হচ্ছে 42, 31। আর এটা যদি হয়, যেহেতু 2 ঘর সমান 1, 1 ঘর সমান 2, তার মানে এখানে 40, 42 মানে এটা। 42 মানে আমাদের এটা। এরপরে 47, 47 কোনটা? এটা যদি হয় 42, 42 এটা হবে 44, এটা 46, তার মানে এই মাঝামাঝি জায়গা হবে আমাদের 47। এরপরে 50, তার মানে 50 তো এখানে হবে। 48, 49, 50, এটা হবে আমাদের 50। ওকে, খেয়াল করো। ক্যামেরাটা আরেকটু নিচে নিলাম। ওকে, তোমরা খেয়াল করো একটু, আমি আবারও দেখাচ্ছি। যেহেতু আমাদের শ্রেণী ব্যবধানের এদিকে কি x অক্ষ বরাবর আমাদের শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা কি করেছি, আমাদের চিত্রটা আঁকার সুবিধার জন্য প্রতি পাঁচটা ঘরকে আমরা একটা শ্রেণী বিবেচনা করেছি। প্রতি 5টা ঘরকে একটা শ্রেণী বিবেচনা করে প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমাগুলো আমরা বসিয়েছি, এবং এক্ষেত্রে 10-এর পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 17-এর পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 10। সো 10 বসিয়েছি, 0 থেকে 10 পর্যন্ত শ্রেণীবৃত্তি বোঝাতে একটা ভাঙা চিহ্ন দিয়েছে। পরবর্তীতে প্রত্যেকটা আমরা এখানে বসিয়েছি উচ্চ সীমাগুলো, এবং y অক্ষ বরাবর কি করেছি, প্রতি একটা ঘরকে 2 একক ধরেছি, প্রতি একটা ঘরকে 2 একক ধরেছি। সো সেই জন্য কি হয়েছে, এই যে শুরুর একটা ঘরে আমাদের যখন ক্রমযোজিত গণসংখ্যা 2, তখন কিন্তু আমরা এই যে এখানে এসেছে 2। পরবর্তীতে যখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 12, তো যেহেতু প্রতি একটা ঘরকে 2 ধরেছে, সো 5টা ঘরে হবে 10, তো 12 হবে কোথায়, এর পরে, যেহেতু এটা 2, 10 আর 2, 12, তো এখানে হবে। এটা মূলত আমরা চিহ্নিত করছি, আমরা কিন্তু বসাবো এখানে, আমাদের সুবিধার জন্য এদিকে আমরা চিহ্নিত করে রাখছি। আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারতাম 10, 20, 30, 40, 50, এভাবে করলেও হতো। তো পরবর্তীতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 31, তো এখানে 12 যেহেতু, তো এই পর্যন্ত 20, এই পর্যন্ত 30, 31 হবে। এর পূর্ববর্তী বর্গঘরের অর্ধেকটা নেব, কারণ যেহেতু এক বর্গঘরকে আমরা 2 ধরেছি, পরবর্তী বর্গঘরের অর্ধেকটা নিব 31। তো এরপরে হচ্ছে 42, 42 যেহেতু এই পর্যন্ত 40, পরবর্তী এক ঘর যেহেতু 2, তার মানে এটা 42। তারপর 47, 42 এটা হচ্ছে কি আমাদের 44, এটা কি 46, তার পরবর্তী এক বর্গঘরের অর্ধেকটা নিয়ে আমরা 47 লিখলাম। তারপর 50, এর পরবর্তী এই যে এখানে যেহেতু 47, এটা 48, আর এই দুইটা মিলে 50। ওকে, এখন আমরা এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। তো যখন আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা 17, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত, 2। এই যে এক্ষেত্রে যখন আমাদের, আর এক্ষেত্রে 10-এর ক্ষেত্রে আমাদের গণসংখ্যা 0, সো এটা এখানেই। আর 17-র ক্ষেত্রে যখন আমাদের উচ্চ সীমা 17, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এই যে এটা 2। যখন আমাদের শ্রেণীর উচ্চ সীমা 24, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 12। আমরা কিন্তু এখানে ইতিমধ্যে চিহ্নিত করেই রেখেছি, তারপরেও দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে 12, যখন আমাদের শ্রেণীর উচ্চ সীমা 24, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 12। এই পর্যন্ত 10, এটা হচ্ছে 12। ওকে, যখন আমাদের শ্রেণীর উচ্চ সীমা 31, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 31। যখন আমাদের শ্রেণীর উচ্চ সীমা 31, তখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 31। সো এই পর্যন্ত হলো 10, 20, 30, 31 হবে, এই যে 10, 20, 30, 31 হবে এই বর্গঘরের অর্ধেক। তারপর হচ্ছে 42, 38 এর জন্য 30, 40, 40, 42 হবে, এই যে এক ঘর, যেহেতু এক ঘরকে 2 একক ধরেছে, সো এখানে 42। তারপর 47, 47 হবে 40, 42 এখানে 44, 46, 47 আমরা অর্ধেকটা নিব, যেহেতু দুইটাকে একটা ধরেছি। তারপর 50, 52-এর মধ্যে 50, এই যে এই পর্যন্ত আমাদের 50। ওকে, এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। আমরা 0 থেকেই নিব, এই যে 0 থেকে
এই যে একটা, এই যে এই যে আমাদের x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে একটা শ্রেণী ব্যাপ্তি ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 2 একক ধরে আমরা x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করে আমরা কিন্তু এই যে রেখাটা পেয়েছি, এটা সবসময় কি ঊর্ধ্বমুখী। এই রেখাটা সবসময় ঊর্ধ্বমুখী, আর এটা হচ্ছে আমাদের অজীব রেখা। এটা কি অজীব রেখা। এটা হচ্ছে আমাদের অজীব রেখা। আমাদের প্রশ্নে ছিল প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। এইটা হচ্ছে আমাদের সারণীটা থেকে প্রাপ্ত অজীব রেখা। এক্ষেত্রে আমরা আমাদের এই গ্রাফ পেপারে স্কেলগুলো লিখে নিব। স্কেল এই গ্রাফ পেপারেও লিখবো, খাতায়ও লিখবো। কি লিখবো? x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে কি ধরেছি আমরা? একটা শ্রেণী বিবেচনা করেছি। একটি শ্রেণী মানে এই প্রতি 5 ঘরকে মূলত 7 একক ধরা হয়েছে, কারণ একটা শ্রেণীতে 7টি রয়েছে। আবার y অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে 2 একক ধরে আমরা কিন্তু এই যে লেখচিত্রটা অঙ্কন করেছি। তো খাতায় কিভাবে লিখব? এখন আমরা খাতায় লিখব লেখচিত্রে x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 5 ঘরকে একটি শ্রেণী বিবেচনা করে এবং y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ক্ষুদ্রতম বর্গ ঘরকে 2 একক ধরে x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরে প্রদত্ত সারণীর অজীব রেখা আঁকা হলো। আবার এটাও বলতে পারি 0 থেকে 10 বা 1 থেকে 10, 0 থেকে 10 পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি বোঝাতে ছেদ বা ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এই যে 0 থেকে 10 পর্যন্ত এই শ্রেণীব্যাপ্তি বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।